দেখো, তোমাদের কয়েকজন রিকোয়েস্ট করেছিল যে জিওমেট্রিক্যাল অপটিক্সের ভৌত আলোক বিজ্ঞানের বেশ কয়েকটা জায়গায় একটু প্রবলেম আছে, সেগুলো একটু বলে দেওয়ার জন্য। তো সেরকম আমি ভাবছি কয়েকটা ভিডিও করে তোমাদের এইগুলো বলে দেবো। তার মধ্যে প্রথম আমি শুরু করেছি গলীয় তলে আলোর প্রতিসরণ। ঠিক আছে, গলীয় তলে আলোর প্রতিসরণ কীরকম হয়? তা গলীয় তলে আলোর প্রতিসরণের ক্ষেত্রে আহ, যে নিয়মকানুনগুলো আমাদের সাধারণত মানা হয় সেইগুলো সম্পর্কে একটু দু একটা কথা বলি। যেমন প্রথম আছে চিহ্নের নিয়ম। চিহ্নের নিয়ম তোমরা যেটা জানো ওটাই আগেই। তো সেটাই বলছি, গলীয় দর্পণের ক্ষেত্রে চিহ্নের নিয়ম কীরকম মনে হয়? এরকম ধরো, গলীয় দর্পণ নয়, সরি, গলীয় তলের প্রতিসরণের ক্ষেত্রে এটা যদি ওর মেরু হয়, তাহলে যে কোনো দূরত্ব মাপা হয় তার মেরু থেকে। ঠিক আছে, তাহলে 1 নম্বর নিয়ম হচ্ছে যে কোনো দূরত্ব মাপা হয় মেরু থেকে। যে দূরত্বগুলো মাপা হবে সব মেরু থেকে। ওকে, এই যে মেরু আছে, মেরু থেকেই দূরত্বগুলো মাপা হবে। 2 নম্বর নিয়ম আছে আপতিত রশ্মির অভিমুখের দূরত্ব পজিটিভ ধরা হয়। আপতিত রশ্মির অভিমুখের দূরত্ব পজিটিভ ধরা হয়। ঠিক আছে, আপতিত রশ্মি যেদিকে, ধরো এখানে এই গলীয় তলে এই দিক থেকে রশ্মি আপতিত হলো। ঠিক আছে, এদিক থেকে রশ্মি আপতিত হলো। সেই আপতিত রশ্মির যে দিকের দূরত্ব, অর্থাৎ আপতিত রশ্মি কোন দিক থেকে কোন দিকে? এই দিক থেকে এই দিকে, দেখো এই দিক থেকে এই দিকে যাচ্ছে। তা সেই আপতিত রশ্মির দিকের দূরত্ব সেটাকে পজিটিভ ধরবে। অর্থাৎ আপতিত রশ্মির দিকের দূরত্ব পজিটিভ, আর বিপরীত দিকের দূরত্ব কী হবে? নেগেটিভ। তাহলে 2 নম্বর নিয়ম হচ্ছে চিহ্নের আপতিত রশ্মির দিকের দূরত্ব হচ্ছে পজিটিভ, আর বিপরীত দিকের দূরত্ব হবে নেগেটিভ। ঠিক আছে, আপতিত রশ্মির দিকের দূরত্ব পজিটিভ আর বিপরীত দিকের দূরত্ব নেগেটিভ। ঠিক আছে, যে কোনো দূরত্ব এখান থেকে যদি মাপি, এখানে ধরো একটা বস্তু আছে, তাহলে সেই বস্তুর দূরত্ব কী হবে? এই জায়গা থেকে এই দিকে, তাই না? বস্তুর দূরত্বের দিক সব মেরু থেকে মাপতে হবে, তার মানে এই দিকে হবে। এই হচ্ছে বস্তুর দূরত্ব ইউ। এবার বলছে কি না, আপতিত রশ্মি যেদিকে যাচ্ছে মানে এই দিকে, সেই দিকের দূরত্বটা কিন্তু পজিটিভ হওয়ার কথা। তার মানে কি এই দূরত্বটা কই? মেরু থেকে এই দিকে, মানে এই দিকে, মানে আপতিত রশ্মির বিপরীত দিকে, মানে এটা নেগেটিভ হবে। আবার যদি এই দিকে সাপোজ এই দিকে যদি কোনো রশ্মি ঢুকে যেত, এইদিকে যদি এ তল এই দিকে যাবে রশ্মিটা, প্রতিবিম্ব এই দিকে হবে। তো সাপোজ এই দিকে ধরো কোনো একটা প্রতিবিম্ব হলো, তখন কি হবে? তখন হচ্ছে তোমার কী হবে? সেই ক্ষেত্রে দূরত্বটা কোন দিকে? সেই ক্ষেত্রে দূরত্ব হচ্ছে মেরু থেকে এই দিকে, তাই না? এই দিকে বাই চান্স প্রতিবিম্ব হলে, তাহলে মেরু থেকে এই দিকে মানে আপতিত রশ্মির দিকের দূরত্ব, সেই ক্ষেত্রে কিন্তু ভিটা পজিটিভ হতো। ঠিক আছে, সেই ক্ষেত্রে তারপরের যে 3 নম্বর নিয়ম, সেটা হচ্ছে যে কোনো যে ইয়েগুলো আছে, দূরত্বগুলো আছে, সেই দূরত্বগুলো, এই যে প্রধান অক্ষ আছে, প্রধান অক্ষের উপরের দূরত্ব আমরা পজিটিভ ধরবো আর নিচের দূরত্ব নেগেটিভ ধরবো। ঠিক আছে, প্রধান অক্ষের উপরের দূরত্ব হলে পজিটিভ হবে আর নিচে হলে নেগেটিভ হবে। ঠিক আছে, এই যে দ্বিতীয়টা বললাম, দিকের দূরত্ব পজিটিভ, বিপরীত দিকের দূরত্ব নেগেটিভ, এর উল্টোটাও কিন্তু অনেক সময় ধরা হয়। মানে উল্টোটাও অনেক সময় ধরা হয়, এর কোনো নির্দিষ্ট রুলস নেই অ্যাকচুয়ালি। তো উল্টোটা ধরলেও কোনো একটা ক্ষতি নেই, কিন্তু তুমি যেটা ধরবে সেটা তোমাকে বলে দিতে হবে। ঠিক আছে, সাধারণত এটা ধরা হয়। তো যেটা ধরবে সেটা তোমাকে, সেই যেখানে ধরছো সেই অঙ্কটা বলো আর কোনো থিওরি বলো, সেখানে তোমাকে বলে দিতে হবে যে আপতিত রশ্মির বিপরীত দিকের দূরত্ব ধনাত্মক ধরে। ঠিক আছে, যাক, এবার এখানে আরও কয়েকটা পয়েন্ট আমাদের একটু মনে রাখতে হয়, আরও কয়েকটা পয়েন্ট। তার মধ্যে যেটা হয় সেটা হচ্ছে প্রতিসরক যে তলটা আছে সেই তলের উন্মেষ খুব ছোট হয়, দৈর্ঘ্যটা খুব ছোট হয়। ঠিক আছে, উন্মেষ ছোট ধরতে হয়। কয়েকটা জিনিস, উন্মেষ ক্ষুদ্র, ক্ষুদ্র উন্মেষ। ঠিক আছে, ক্ষুদ্র উন্মেষ। আর কি? আর হচ্ছে সমাক্ষীয় রশ্মি, প্যারাক্সিয়াল রে, কেবলমাত্র সমাক্ষীয় রশ্মিগুলো ধরা হয়, প্যারাক্সুয়াল রেগুলোই ধরা হয়।
প্যারাক্সিয়াল রে মানে যারা অক্ষের খুব কাছাকাছি, অক্ষের প্রায় সমান্তরালে আছে। যে রশ্মিগুলো অক্ষের থেকে দূরে সেইগুলো এখানে ধরা হয় না। ধরো দর্পণে পড়বে, এই লেন্সে পড়বে, তো যে রশ্মিগুলো দর্পণের খুব কাছাকাছি, দর্পণের সঙ্গে খুব অল্প কোণ করে থাকে, সেই রশ্মিগুলোকে সমাক্ষীয় রশ্মি বলা হয় বা প্যারাক্সিয়াল রে। তো এখানে সেই সমাক্ষীয় রশ্মিগুলো ধরা হয় দর্পণের থেকে, এই প্রধানক্ষ থেকে যে দূরে, অনেক দূরে রশ্মিগুলো আছে, খুব বেশি কোণ করে আছে, সেই রশ্মিগুলো আমরা এখানে ধরি না। ঠিক আছে, এবার আরও একটা কথা আছে, সেটা হচ্ছে বস্তু যেটা ধরা হয় সেটা সাধারণত প্রধানক্ষের উপরে বিন্দু বস্তু ধরা হয়, এবং প্রতিবিম্বও প্রধানক্ষের উপরে বিন্দু প্রতিবিম্বই হয়। ঠিক আছে, ওকে, এই পর্যন্ত। এবার আমরা আসি মূল কাজে, গোলীয় তলে তোমার প্রতিসরণ। গোলীয় তলের প্রতিসরণের মধ্যে যেটা এসে অবতল তলের প্রতিসরণ আমরা প্রথম শুরু করেছি, এবং সেটা কেমন না, বস্তু সৎ প্রতিবিম্ব অসৎ। অবতল তলে সাধারণত এটাই হয়ে থাকে, যদি এর প্রতিসরাঙ্ক বেশি হয় তাহলে বস্তু সৎ আর প্রতিবিম্ব অসৎ। ঠিক আছে, তো সেইটার গঠন আমি করার চেষ্টা করেছি। এখানে দেখো যে এখানে একটা এটা হচ্ছে ধরো μ1 প্রতিসরাঙ্কের একটা মাধ্যম, আর এটা μ2 প্রতিসরাঙ্কের অপর একটা মাধ্যম। ঠিক আছে, এখান থেকে একটা রশ্মি আপতিত হয়েছে এ বিন্দুতে গিয়ে, ও বিন্দু থেকে, ও বস্তু, ঠিক আছে, ও বস্তু থেকে, প্রধানকের ওপর অবস্থিত একটা বিন্দু বস্তু ও থেকে একটি রশ্মি ও এ, সে এ বিন্দুতে গিয়ে আপতিত হয়েছে। এবার আপতিত হলে তাহলে সিএন হচ্ছে এ বিন্দুতে অভিলম্ব, সিএন হচ্ছে অভিলম্ব। ওকে, এইবার তাহলে কি হবে না, সিএন লম্ব, তাহলে ও এ আপতিত রশ্মি, ও এ আপতিত রশ্মি, তাহলে সিএন লম্ব আর ও এ আপতিত রশ্মি হলে কি হবে, এখানে এই কোণটার নাম হচ্ছে আপতন কোণ, অ্যাঙ্গেল ও সি এসি, এটা আপতন কোণ, মানে আই দ্বারা আমরা লিখব, তাই না? তার মানে এই বড় কোণটা হচ্ছে আপতন কোণ। হ্যাঁ, এবার দেখো ওই রশ্মিটাই প্রতিফলিত হয়ে এই যে লাল রেখাটা আছে, এইভাবে প্রতিফলিত হয়ে চলে গেছে ওই রশ্মিটা। ঠিক আছে, তাহলে প্রতিফলিত রশ্মি, এখানে প্রতিষ্ঠিত যে রশ্মিটা আছে সেটা হচ্ছে ও, সাপোজ আমি ডি নাম দিলাম, ওডি, এডি। এটা দেখো প্রতিষ্ঠিত রশ্মি অবিলম্বের সঙ্গে যে কোণ করেছে সেটাকে আমরা কি করব, প্রতিসরণ কোণ বলব। ঠিক আছে, তার মানে অ্যাঙ্গেল এন এডি ইজ ইকাল টু আর কোণ। এখন কথাটা দেখো, এই যে ওডিকে আমরা এখান থেকে আর একটা রশ্মি তুমি যদি ধরো ও বিন্দু থেকে এই রাস্তা বরাবর চলে গেছে ধরো, তার মানে সাপোজ এটাকে যদি তুমি পি ধরো, তাহলে এটা পি ই ধরো, তাহলে পি ই রশ্মি আর এডি রশ্মি জীবনে কোনোদিন মিলিত হবে না, কারণ এরা অপসারী রশ্মি। তাই এদেরকে প্রতিবিম্ব গঠন করতে গেলে কি হবে, পিছন দিকে বর্ধিত করতে হবে। আমি অলরেডি বর্ধিত করে রেখেছি, এডিকে পিছন দিকে বর্ধিত করলাম, আর একে পিছন দিকে বর্ধিত করার ফলে তারা দেখলাম আই বিন্দুতে মিলিত হলো। ঠিক আছে, তাহলে আই হচ্ছে ওর প্রতিবিম্ব। দেখো আমি একটা জিনিস অনেক ডিটেলসে করাবো, তারপরেরগুলো এরকম অনেক জিনিসপত্র আছে যেগুলো আমি সংক্ষেপে করাবো। তাহলে আই হচ্ছে প্রতিবিম্ব, ইজ ইকুয়াল টু প্রতিবিম্ব। কী করে তৈরি হলো বলে গেল, তার মানে এডিকেই পিছন দিকে বর্ধিত করেছি এ আই, তার মানে আইডি একটা সরলরেখা আর সিএন একটা সরলরেখা, আইডি একটা সরলরেখা আর সিএন একটা সরলরেখা, আইডি সিএন, সিএন একটা সরলরেখা আর আইডি একটা সরলরেখা, তারা পরস্পরকে ছেদ করেছে। ছেদ করলে কী হবে, বিপরীত কোণগুলো সমান হবে। আমাদের ক্লাস 8-এর একদম প্রথম দিকের উপাদ্য, প্রথম উপাদ্য। ঠিক আছে,
বিপরীত কোণগুলো সমান হবে। তার মানে কি হবে, এই যে কোণটা আছে এই কোণটা সমান এই কোণটা হবে, দেখো, তার মানে এটা আর কোণ, অর্থাৎ অ্যাঙ্গেল আই এ সি ইজ ইকাল টু আর কোণ, অ্যাঙ্গেল আই এ সি ইজ ইকাল টু আর কোণ। ক্লিয়ার? বোঝা গেল এখানে কোণ দুটো সম্পর্কে, কোনটা প্রতিসরণ কোনটা আপতন কোণ। এছাড়া আরও কিছু কথা এখানে অবশ্য খুব একটা দরকার নেই, আমি বলে দিই। যেমন এই ক্ষেত্রে আমি যদি বলি এই হচ্ছে মেরু, এখান থেকে সব দূরত্ব মাপা হবে, তার মানে ওপি ইজ ইকাল টু বস্তুর দূরত্ব ইউ। এবার আমরা যদি আমাদের ওই নিয়ম বলি, এই হচ্ছে আপতিত রশ্মি, তাহলে এই দিকের দূরত্ব হলে পজিটিভ হবে, তার উল্টো দিকে ও থেকে পি মানে এটা নেগেটিভ দূরত্ব, ওর থেকে পি মানে এই দিকে নেগেটিভ দূরত্ব হবে। তারপরে পিআই, পিআই কী দূরত্ব, এটা পিও দেওয়া উচিত। পিআই কী দূরত্ব, এটা হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব, ভি দ্বারা লিখি আমরা, এবং এটাও দেখো নেগেটিভ হবে। তারপরে ও পি ইজ ইকাল টু আর পিও, এখানে দেখো পিসি ইজ ইকাল টু এসি, দুটো একই, এবং সেটা হচ্ছে কি বক্রতা ব্যাসার্ধ, সাপোজ আর, ও আর ছোট আর স্মল আর একটা ধরেছি, তার মানে এটা ক্যাপিটাল আর ধর, ক্যাপিটাল। ঠিক আছে, এটা কি ওর তলের যে ব্যাসার্ধ আছে বক্রতলের, সেই বক্রতা ব্যাসার্ধ, বক্রতলের বক্রতা ব্যাসার্ধ। ক্লিয়ার? এবার বক্রতলের বক্রতা ব্যাসার্ধ, এবার আমাদের যেটা কাজ আছে সেটা হচ্ছে আমরা এখানে এই কোণটার মান থিটা ধরে নেই। ঠিক আছে, থিটা ধরে নিয়ে আমরা যেটা করব, যে কোনো একটা ত্রিভুজ ধরি, যেমন ত্রিভুজ দুটো সবসময় ধরতে হবে তোমাকে। একটা হচ্ছে ওই বক্রতা কেন্দ্র, নিয়ম দেখো, বক্রতা কেন্দ্র, আপতন বিন্দু এবং বস্তু যে বিন্দুতে আছে বস্তুর বিন্দু, সেইটা দিয়ে একটা ত্রিভুজ, আর ওই বক্রতা কেন্দ্র, আপতন বিন্দু আর ইমেজ যেখানে আছে সেইটা দিয়ে একটা ত্রিভুজ। সব সময় তুমি একটা জিনিস মাথায় ঢুকিয়ে নেবে, আরগুলো সব ইজি, বিশাল ইজি লাগবে তখন। ঠিক আছে, তাহলে কি বললাম, তোমাকে যে বিন্দুগুলো ধরতে হবে, প্রথম হচ্ছে বক্রতা কেন্দ্র, আপতন বিন্দু আর বস্তু দিয়ে একটা, আর বক্রতা কেন্দ্র, আপতন বিন্দু আর প্রতিবিম্ব দিয়ে একটা। তা আমি প্রথমেই ধরলাম বক্রতা কেন্দ্র, আপতন বিন্দু আর বস্তু দিয়ে যে পৃথিবী আছে, এটা ত্রিভুজ আছে, এর থেকে আমরা কি পেতে পারি, এর থেকে আমরা যেটা পেতে পারি, আমাদের ত্রিভুজের একটা নিয়ম আছে, ত্রিভুজের ধর্মাবলী বলে ক্লাস 11-এর পড়া হয় লাস্টের দিকে ত্রিকোণমিতির একদম, সেটা ত্রিভুজের ধর্মাবলী বলে। সেখানে বলে যে কোনো একটি বাহু এবং তার বিপরীত কোণের সাইন এর অনুপাত ধ্রুবক, কোনো একটি বাহু এবং তার বিপরীত কোণের সাইনের অনুপাত ধ্রুবক। তাহলে আমি যদি উল্টোভাবে বলি, কোনো একটা বাহুর বিপরীত কোণ এবং সেই বাহু এই অনুপাত 1/, ধ্রুবক, মানে সেটাও একটা ধ্রুবক। ঠিক আছে, তাহলে আমি সেটাই করছি, যে কোনো বাহুর বিপরীত কোণের সাইন এবং ওই বাহুর দৈর্ঘ্য এই অনুপাতটা হচ্ছে ধ্রুবক। বুঝে গেল? তো সেটা যদি করি, দেখো এর ক্ষেত্রে তোমার ওই ত্রিভুজ, বড় ত্রিভুজের ক্ষেত্রে আমরা প্রথমেই যেটা জানি, এই কোণটা জানি। তাহলে এই কোণের সাইন, অর্থাৎ ওই কোণটা হচ্ছে সাইন আই, তাই তো? তাহলে সাইন আই বাই এই কোণটাও জানি, সাইন আই বাই তার বিপরীত বাহু ও সি, তাই তো? সাইন আই এবং তার বিপরীত বাহু মানে সেই কোণটা টাচ করে নেই এমন কোনো বাহু, ঠিক আছে, ইজ ইকাল টু সাইন থিটা, এবং সেই বাহুটা টাচ করে নেই এমন কোনো বাহু মানে ও এ। বোঝা গেল? ইজ ইকাল টু কনস্ট্যান্ট। আর একটা কোণ দিয়ে আমরা করতেই পারি, কিন্তু দরকার নেই, আমাদের এই দুটোই যথেষ্ট। তাহলে বোঝা গেল যে আই, এই কোণটা সাইন আই বাই যে কোণটা নিয়েছিলাম তার বিপরীত বাহু ও সি, তারপরে সাইন থিটা বাই তার বিপরীত বাহু, এরা সমান হবে, ধ্রুবক হবে একটা নির্দিষ্ট ত্রিভুজের ক্ষেত্রে। ত্রিভুজের ধর্মাবলী থেকে পাই আমরা। ঠিক আছে, ফলে এখান থেকে যদি আমরা একটা জিনিস বার করে রাখি, যে সাইন আই বাই সাইন থিটা
বাই সাইন থিটা কী হবে যেন সেটা, সেটা হচ্ছে ওসি বাই ওএ। সাইন আই বাই সাইন থিটা ইজ ইকাল টু ওসি বাই ওএ। ঠিক একই রকমভাবে দেখো যে এই ত্রিভুজের ক্ষেত্রে কোন ত্রিভুজটা না, যেটা বক্রতা কেন্দ্র আর প্রতিসরণ বিন্দু বা আপতন বিন্দু এবং ইমেজ বিন্দু সেইটা দিয়ে একটা ত্রিভুজ। বারবার বলছি আমি, আর একটা হচ্ছে ইমেজ দিয়ে একটা বিন্দু, আর একটা হচ্ছে তোমার দিয়ে ওই বস্তুটা দিয়ে একটা বিন্দু, সেইটা ত্রিভুজ হলো। সেই ত্রিভুজ থেকে এই কোণটা জানি মানে সাইন আর বাই তার বিপরীত বাহু মানে আইসি, সাইন থিটা বাই তার বিপরীত বাহু মানে আইএ, আইএ, এটা আইএ বা এআই। ঠিক আছে, সেখান থেকে সাইন আই বাই সাইন থিটা ইজ ইকাল টু আইসি বাই সিএ, আইএ, আইসি বাই আইএ। ক্লিয়ার? বোঝা গেল? ঠিক আছে, এবার আমরা একটা জিনিস পাই, দেখো এই তলের মধ্যে স্নেলের সূত্র থেকে যদি আমরা জানি, স্নেলের সূত্র কি বলে না, স্নেলের সূত্র বলে কোনো একটি দুরকমভাবে তুমি বলতে পারো, আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত ধ্রুবক, সেটা হচ্ছে প্রতিসরাঙ্ক 1/2। অথবা এইভাবে বলতে পারি যে কোনো একটা মাধ্যমের, দেখবে অনেকগুলো মাধ্যমের যখন আমরা করে রেখেছিল, সেখানে বলছিল কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক এবং সেই মাধ্যমের সৃষ্ট কোণের সাইন এই অনুপাতটা ধ্রুবক। ওকে, তার মানে কি হবে, সেই ক্ষেত্রে আমরা দ্বিতীয় রূপটা যদি নেই, μ1 সাইন আই, দেখো এই মাধ্যমের প্রতিসরাঙ্ক ইন্টু এই মাধ্যমে যে কোণটা সৃষ্টি হয়েছে তার সাইন আই, এই মাধ্যমের প্রতিসরাঙ্ক মানে μ2, ওই মাধ্যমে যে কোণটা তৈরি হয়েছে তার সাইন আর, এটা স্নেলের সূত্র বলে। সেখান থেকে আমরা দুই সাইডে শুধু থিটা দিয়ে ভাগ করে দেবো, একই জায়গায় করছি আমি, সাইন থিটা দিয়ে ভাগ করে দিলাম দুই সাইডে শুধু। ঠিক আছে, তো সাইন থিটা দিয়ে ভাগ করে দিয়েই যেটা দেখতে পাবো আমাদের এই মানটা বার করা আছে। ঠিক আছে, একটু সাজিয়ে লেখা ভালো, আমি একটু উল্টোপাল্টা লিখে ফেলেছি, মানে ওসিটাকে সিও লেখা উচিত, সিও, আর তারপরে আছে এও ইজ ইকাল টু μ2, এটা হচ্ছে সিআই, এটা হচ্ছে এআই। ঠিক আছে, এ হয়ে গেল। এবার যদি দেখো, যদি খুব ক্ষুদ্র উন্মেষ হয়, মানে আমি প্রথমেই ধরেছিলাম যে ক্ষুদ্র উন্মেষ হতে হবে, খুব ক্ষুদ্র উন্মেষ মানে এইটার লেন্থটা খুব ছোট, তাই না? এখান থেকে এই পর্যন্ত কে উন্মেষ বলা হয়, এই জায়গা থেকে এই পর্যন্ত, মানে এটা খুব ছোট, প্রথম বিন্দু থেকে শেষ বিন্দু খুব ছোট। তাহলে প্রথম বিন্দু থেকে শেষ বিন্দু যদি খুব ছোট হয়, আমরা বড় এঁকেছি কারণ আমরা তো বুঝতে পারবো না বড় না আঁকলে, ওই জন্য বড় আঁকা, প্রকৃতপক্ষে এটা খুব ছোট। তাহলে প্রকৃতপক্ষে যদি এটা খুব ছোট হয় তাহলে কি হবে, দেখো এটা আমি ধরলাম এত বড় না, আমি ধরলাম এইটুকু, তাহলে এ বিন্দু এখানে হবে, তাহলে এ বিন্দু আর পি বিন্দু খুব কাছাকাছি এসে যাবে। আরও ছোট হলে এ বিন্দু এখানে হলো, এ বিন্দু পি বিন্দু খুব কাছাকাছি আসবে। ঠিক আছে, তার মানে ক্ষুদ্র উন্মেষ যদি খুব ছোট হয়, ধরো এত বড় হলে এ বিন্দু পি বিন্দুর এত ডিস্টেন্স, যদি আমার টোটাল তলটাই এত হতো, এইরকম হতো, আমি যে এই তলটা এঁকেছি, তখন কি হবে, পি বিন্দু এখানে আর এ বিন্দু এখানে, দুটোর মধ্যে দূরত্ব খুব কম না? তার মানে তল যদি খুব ছোট হয়, ক্ষুদ্র উন্মেষ হয়, তাহলে ওই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব খুব ছোট হবে। ঠিক আছে, ক্ষুদ্র উন্মেষ হলে, তার মানে কি আমরা সেক্ষেত্রে কি বলতে পারি, সেক্ষেত্রে আমরা কিন্তু বলতে পারি যে এ বিন্দু আর পি বিন্দু একই। ঠিক আছে, ক্ষুদ্র উন্মেষ হলে কি বলতে পারি না, এ বিন্দু আর পি বিন্দু একই, তার মানে সেক্ষেত্রে আমাদের যেটা এসছে সেটা হচ্ছে এও যেটা আছে সেটা নিয়ার অ্যাবাউট আমরা লিখতে পারি পিও, এর জায়গায় পি, আর যেটা আছে এ আই সেটাকেও আমরা নিয়ার অ্যাবাউট লিখতে পারি কি পি আই। চিত্রে খেয়াল করে দেখো, যখন এইটা আর এটা এখন, এটা অ্যাকচুয়ালি এ আই আর পি আই, এইটা দেখো, এই সরলরেখাটা আর এই সরলরেখাটা এখন কিন্তু আলাদা দৈর্ঘ্যটা, কারণ এই দৈর্ঘ্যটা বড়। এইবার বলছি যদি আস্তে আস্তে এই দিকে চলে আসে, তাহলে সরলরেখা দুটোর দৈর্ঘ্য কিন্তু একই রকম হবে। ঠিক একই রকমভাবে এখানেও তাই,
এই সরলরেখা আর এই সরলরেখাটা এখন আলাদা, কিন্তু এটা যদি আস্তে আস্তে এই দিকে আসে তাহলে এই সরলরেখার সঙ্গে এই সরলরেখা মিটে যাবে। যাই হোক, আমার ক্ষুদ্র উন্মেষ হলে আমরা ওই দুটো সরলরেখা কিন্তু একই হয়ে যাবে। ঠিক আছে, এও সমান পিও আর এআই সমান পিআই, এটা বলে দিতে হবে লেখার সময় যে ক্ষুদ্র উন্মেষ হলে। তো এবার আমরা এখানে চলে আসি যে সেই মানগুলো আমরা বসিয়ে দিই এই সরলরেখায়। কি সেটা না, মিউ ওয়ান সিও বাই পিও, এওর জায়গায় পিও ইজ ইকুয়াল টু মিউ টু সিআই বাই পিআই। ঠিক আছে, এবার দেখো আমরা যেটা লিখতে পারি মিউ ওয়ান, আমরা সিওকে লিখতে পারি পিও মাইনাস পিসি, সিওকে লিখতে পারি পিও মাইনাস পিসি। কেন? আমরা সিওর মান আমাদের কাছে নেই, কিন্তু পিওরও মান আছে, পিসিওরও মান আমরা চিনি, তাই না? তাই সিওকে লিখলাম আমরা পিও মাইনাস পিসি। দেখো, সিওকে লিখলাম, এইটুকুকে লিখলাম এইটার থেকে এটা বিয়োগ হিসাবে, কারণ দুটোর মানই জানি বলে। আর পিও যেমন ছিল তেমন আছে, ইন্টু মিউ টুকে তো আছেই। সিআইকে আমরা কি লিখতে পারি? সিআইকে লিখতে পারি যে এই টোটালটা মাইনাস এইটা, অর্থাৎ পিআই মাইনাস পিসি। ঠিক আছে, ডিভাইডেড বাই এখানে বোধহয় পিআই, হ্যাঁ এখানে পিআই। ঠিক আছে, শুধুমাত্র সিও আর সিআই দুটোকে চেঞ্জ করে দিলাম, দিয়ে এবার দুটোকে ভাগ করে দিলাম। তাহলে মিউ ওয়ান পিও বাই পিও মানে ওয়ান, আর এটা হচ্ছে পিসি বাই পিও, আর এটা মিউ টু কত হবে? পিআই বাই পিআই মানে ওয়ান, দুটোকে ছাড়িয়ে দিলে, আর পিসি বাই পিআই যা আছে তাই হবে পিসি বাই পিআই। ওকে, এবার আমি যদি আর একটা লাইন এগিয়ে যাই, সেটা কি, মান বসিয়ে দেই ওদের সবার একটু। মিউ ওয়ান ওয়ান মাইনাস পিসি মানে, দেখো পিসি মানে হচ্ছে আমার আর বক্রতা ব্যাসার্ধ। দেখো পিসি মানে এই যে পিসি মানে বক্রতা ব্যাসার্ধ, আর আর পিও মানে পিও মানে বস্তুর দূরত্ব। ঠিক আছে, ও এক্ষেত্রে কিন্তু আর নেগেটিভ, সরি এখানেও ভুল ধরা হলো। তাহলে এখানে আর নেগেটিভ, আর বস্তুর দূরত্ব মানে ইউও নেগেটিভ। পিও বস্তুর দূরত্ব, ইউ নেগেটিভ। তারপর মিউ টু চলে আসো, মিউ টু ইন্টু এটা ওয়ান মাইনাস পিসি, পিসি কই পিসি মানে সেটাও বক্রতা ব্যাসার্ধ মাইনাস আর পিআই, পিআই মিনস এইটা অসৎ প্রতিবিম্ব। ঠিক আছে, সেক্ষেত্রেও কী হচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু আমার নেগেটিভ অর্থাৎ মাইনাস ভি। ঠিক আছে, তার মানে জিনিসটা যেটা হলো, এই মাইনাস তো কেটে গেল, যে মাইনাস সেই মাইনাসই রয়ে গেল। তাহলে এটা ছাড়িয়ে দিই, মিউ টু মাইনাস মিউ ওয়ান মাইনাস মিউ ওয়ান আর বাই ইউ ইজ ইকুয়াল টু মিউ টু মাইনাস আর মিউ টু গুণ হবে মিউ টু আর বাই ভি। ওকে, এবার এটাকে এই সাইডে, এটাকে এই সাইডে নিয়ে আসি, আর এটাকে এই সাইডে নিয়ে যায়। তার মানে জিনিসটা যেটা হবে, আমার জায়গা আর খুব বেশি লাগবে না, সুতরাং আমি এই দিকে চলে যাই। ঠিক আছে, তো ওখানে যদি করে যাই, আমি এটাকে এই সাইডে নিয়ে আসলাম আর এটাকে এই সাইডে, তাহলে মিউ টুটা পজিটিভ হবে এবং এখান থেকে আরটা কমন নেবো। আর কমন নিলে এখানে হবে কি, মিউ টু বাই ভি মাইনাস, এটা তো মাইনাস আছেই, ওটার তো সাইড সেন্স নেই, মিউ ওয়ান বাই ইউ, আরটাকে কমন নিয়ে নিয়েছি, ইজ ইকুয়াল টু এই সাইডে তো মিউ টু ছিল আর ওই সাইড থেকে এসছে মিউ ওয়ান, ওই সাইড থেকে এসছে মিউ ওয়ান। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা যেতে পারি মিউ টু বাই ভি মাইনাস মিউ ওয়ান বাই ইউ ইজ ইকুয়াল টু মিউ টু মাইনাস মিউ ওয়ান বাই আর। মিউ টু বাই ভি মাইনাস মিউ ওয়ান বাই ইউ ইজ ইকুয়াল টু মিউ টু মাইনাস মিউ ওয়ান বাই আর। ঠিক আছে, এই যে জিনিসটা হয়েছে দেখো, এটা একটা প্রচণ্ড ইম্পর্টেন্ট ফর্মুলা, প্রচণ্ড ইম্পর্টেন্ট ফর্মুলা। ঠিক আছে,
সেটা আমাদের পরবর্তীকালে কাজের সাপেক্ষে প্রচণ্ড ইম্পর্টেন্ট। পরীক্ষার সাপেক্ষে ততটা না হলেও তবুও পড়তে পারে, ঠিক আছে। পরীক্ষার সাপেক্ষে যতটা না, তার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এটা কাজের সাপেক্ষে, প্রচণ্ড কাজের সাপেক্ষে এটা ইম্পর্টেন্ট। এবার এখানে বিশেষ কিছু কেস, যখন এটা যদি বায়ু মাধ্যম হয় তাহলে μ1 হয়ে যাবে, তার মানে সেক্ষেত্রে μ2/v - 1/u = μ2 - 1/r ফর্মুলাটা। যাই হোক না কেন, এবার আমরা একটা জিনিস এখান থেকে বলতে পারি, যে জিনিসটা এসছে দেখো কত সুন্দর। μ2 মানে প্রতিবিম্ব যে মাধ্যমে হওয়ার কথা, মানে প্রতিষ্ঠিত রশ্মি যে মাধ্যমে চলে গেছে, সেই মাধ্যমের প্রতিসরাঙ্ক বাই প্রতিবিম্বের দূরত্ব। প্রতিবিম্ব যে মাধ্যমে হওয়ার কথা সেই মাধ্যমের প্রতিসরাঙ্ক বাই প্রতিবিম্বের দূরত্ব, বস্তুর মাধ্যমের প্রতিসরাঙ্ক বাই বস্তুর দূরত্ব = দুটো মাধ্যমের প্রতিসরাঙ্কের ডিফারেন্স বাই ওর বক্রতা ব্যাসার্ধ। দেখো যে কটা তলে আমি করব, এটা আমি বক্রতলের অসৎ প্রতিবিম্বের ক্ষেত্রে করলাম, কিন্তু আমরা অন্য যেগুলো করব সব এই রুলস মেনে চলবে। কি না, প্রতিবিম্বের মাধ্যমের প্রতিসরাঙ্ক বাই প্রতিবিম্বের দূরত্ব মাইনাস বস্তুর মাধ্যমের প্রতিসরাঙ্ক বাই বস্তুর দূরত্ব = দুটো মাধ্যমের প্রতিসরাঙ্কের পার্থক্য বাই বক্রতা ব্যাসার্ধ। এই রুলস, এই নিয়মটা অনুযায়ী সব জায়গায় আমরা দেখব যে প্রতিসরণের ফলে যে সূত্র হবে, সব জায়গায় এই সূত্রগুলো হবে। এই সূত্রটা যেটা আছে, এটা গাউসের উপপাদ্য বলা হয়, গাউসের উপপাদ্য, ঠিক আছে। এটা কিন্তু গাউসের উপপাদ্য বলা হয়। আমরা গাউস থিওরাম আগে একবার পড়েছি, ঠিক আছে, সেই তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্রে, আর এটা গাউসের উপপাদ্য বলা হয় কিন্তু, ঠিক আছে। এটা আলোক প্রতিসরণ সম্পর্কিত গাউসের উপপাদ্য, ঠিক আছে। আমি আবারও প্রথম থেকে একটু বলে দেই, তুমি সাধারণ যে বর্ণনাগুলো আছে এগুলো তো তোমরা স্বাভাবিকভাবে পাবে। যে কটা জিনিসপত্র এখানে দেয়া আছে সব জিনিসপত্রের কমন সিস্টেম, সেটা হচ্ছে এই দুটো বিন্দুকে কমন ধরে একবার বস্তু ধরে সেখান থেকে সাইন i/sin θ বার করা, আর এখান থেকেও তাই এই প্রতিবিম্বের ক্ষেত্রে sin r/sin θ বার করা, ঠিক আছে। প্রতিবিম্ব বিন্দু ধরে আর কমন দুটো বিন্দু ধরে, এবার সেখান থেকে ওই স্নেলের সূত্র থেকে থিটা দিয়ে ভাগ করা, মানগুলো সব বসিয়ে দিয়ে সিম্পল ক্যালকুলেশন করলেই আমাদের একটা ফর্মুলা চলে আসে। এবার আমি আরও দু একটা যদি একটু বলে দেই কিভাবে আরও করা যায় সে অন্যগুলো। দেখো এখানে যেটা ধরেছি সেটা হচ্ছে অবতল, ওই এটাই অবতল তলেই প্রতিসরণ ধরেছি, বস্তু অসৎ আর প্রতিবিম্ব অসৎ, সেরকম একটা এর ক্ষেত্রে করেছি। বস্তু অসৎ, প্রতিবিম্ব সৎ, প্রতিবিম্ব অসৎ নয়, প্রতিবিম্ব সৎ, বস্তু অসৎ প্রতিবিম্ব সৎ, এরকম একটা জিনিস আমি বলার চেষ্টা করেছি। বস্তু অসৎ মানে কী করে, দেখো এখান থেকে রশ্মি একটা আসছে আর এখান থেকে একটা রশ্মি আছে, মানে অভিসারী রশ্মি আসছে, আর অভিসারী রশ্মি অসৎ বস্তু থেকেই আসে আমরা জানি। তাহলে অভিসারী রশ্মি আসছে, সেই অভিসারী রশ্মিগুলো পরস্পর মিলিত হতো এখানে, তার মানে বস্তু আমি মনে করতে হয় যে অসৎ বস্তু আছে, সেই অসৎ বস্তু সি দিয়ে লিখছিলাম, সেই অসৎ বস্তু হচ্ছে এই, ঠিক আছে, অসৎ বস্তু কিন্তু। তাহলে অসৎ বস্তু ওই সি বিন্দুতে তৈরি হয়েছে, বস্তু অসৎ, ক্লিয়ার। এবার তাহলে এই রশ্মিটা যেটা পড়লো এখানে, এইটা কিন্তু এসি বা সিএন লম্ব, আবারও একই, ঠিক আছে। তাহলে এখানে লম্বর সঙ্গে আপতিত রশ্মি যে কোণ করেছে সেটা হচ্ছে আমাদের আপতন কোণ, এটা আপতন কোণ মানে এটাও আপতন কোণ, বা এদিক থেকেও ধরলে একই ব্যাপার। তার মানে কি, আমাদের যখন বস্তু ও সি একটা ধরা হয়ে গেছে, তার মানে এটাকে ও ধরি, ও করে দেয় এটা, ঠিক আছে। তাহলে বস্তু ও অবজেক্ট, আর সি তোমার সেই আমাদের রেডিয়াস, কেন্দ্র, বক্রতা কেন্দ্র, তো তাই। আর তোমার সেই পয়েন্ট দিয়ে আমাদের একটা ত্রিভুজ ধরতে হয়, আমরা একটু আগেই বলেছি, ওই আপতন বিন্দু, বক্রতা কেন্দ্র আর বস্তু, এই তিনটে দিয়ে আমাদের একটা ত্রিভুজ ধরতে হয় আমরা জানি। তো সেই ক্ষেত্রে তাহলে আমাদের একটা কোণ দরকার হবে ওই ত্রিভুজের, সেটা হচ্ছে কোনটা না, এই কোণটা যদি তোমার আই হয়, বা এই কোণটা যদি আই হয়, তাহলে এই কোণটা কত হবে বলো তো, এই টোটাল এই পর্যন্ত কিন্তু একদম ডট ডট পর্যন্ত, ঠিক আছে। ওই কোণটা কত হবে, সেই কোণটার মান হবে হচ্ছে 180 মাইনাস আই, ঠিক আছে। এই কোণটা আমার কাজে লাগবে, এক্ষেত্রে আই লাগছে না, আগের বারের ক্ষেত্রে আই লাগছে। দেখো কোণগুলোই শুধু ভেরিয়েশন, আর কোনো পরিবর্তন নেই, আর সব একই, শুধু ছবিটা আর কোণটা একটু পরিবর্তন, নইলে আর কোনো পরিবর্তন নেই,
ঠিক আছে, এবার তুমি দেখো এখান থেকে এই পর্যন্ত কিন্তু আর কোণ, এই টোটাল কোণটা আর কোণ, তাহলে টোটাল কোণটা আর কোণ হলে আমার এই ক্ষেত্রে ইমেজ হচ্ছে এই ক্ষেত্রে এইটা, তার মানে দ্বিতীয় যে ত্রিভুজটা আমার ধরতে হবে সি এ আই, তাহলে সি এ আই এরও একটা কোণ আমার দরকার হবে, সেই কোণটা এই কোণটা, এই কোণটা কত 180 মাইনাস আর হবে, কারণ এই টোটাল কোণটা আর হলে, ঠিক আছে, টোটাল কোণটা যদি আর হয় এটা হবে 180 মাইনাস আর। ওকে, এবার আমরা আমাদের কাজে আসি। ও থিটা ধরতে হবে কোথায়, থিটা সবসময় কিন্তু সি পয়েন্টে ধরতে হবে, থিটা সবসময় সি পয়েন্টে ধরতে হবে থিটা। ওকে, তাহলে এক্ষেত্রে আমাদের যে জিনিসপত্র ত্রিভুজ এইটা থেকে তুমি যেটা পাবে, ত্রিভুজ কোন ত্রিভুজ ধরতে হবে, চোখ বুজিয়ে আপতন পয়েন্টের আর তোমার বক্রতা কেন্দ্র আর হচ্ছে অবজেক্ট, এইটা থেকে ত্রিভুজ ধরতে হবে। সেক্ষেত্রে সাইন থিটা, থিটা মানে 180 মাইনাস আই, থিটা নয় সরি, সাইন এইটা 180 মাইনাস আই ইজ ইকাল টু ডিভাইডেড বাই তার বিপরীত বাহু মানে সিও, ঠিক আছে, সিও তার বিপরীত বাহু, এই কোণটার বিপরীত বাহু ডিভাইডেড বাই কী হবে, এই ইজ ইকাল টু কী হবে সাইন থিটা বাই, সাইন থিটা বাই এই মানে এও। সেক্ষেত্রে আবার সাইন 180 মাইনাস আই মানে সাইন আই, দেখো একই ব্যাপার হয়ে যাচ্ছে, সাইন আই বাই সাইন থিটা, দেখো আগেও আমাদের এরকমই ছিল সিও বাই এও, বুঝতে পেরেছো? ঠিক একই রকমভাবে এটা সাইন 180 মাইনাস আর বাই সিআই ইজ ইকুয়াল ডিভাইডেড বাই ইজ ইকুয়াল টু সাইন থিটা বাই এআই, সেক্ষেত্রে সেই একই রকম হবে। ওই ছোটো ত্রিভুজ কোনটা নিতে হবে আমি বলে দিলাম, এ আর সি তো কমন, আর ছোটো ত্রিভুজের ক্ষেত্রে আই, ঠিক আছে, এসি সবসময়ই কমন। তাহলে এবার সেই ক্ষেত্রে আমরা যদি দেখি, সেক্ষেত্রে ওই সাইন 180 বাই তোমার সিআই, সাইন 180 মাইনাস আর বাই সিআই ইজ ইকাল টু সাইন থিটা বাই সি, সাইন থিটা তার বিপরীত বাহু এআই, এআই, ঠিক আছে। সেখান থেকেও দেখো সাইন আর বাই সাইন থিটা ইজ ইকাল টু সিআই বাই এআই, ঠিক আছে। ঠিক একই রকমভাবে সাইন ওই মিউ ওয়ান সাইন আর একই জায়গায় সেই মানটা বসিয়ে দেবো আমরা। তাহলে এই ক্ষেত্রেও তাহলে মিউ ওয়ান সাইন আই ইজ ইকাল টু মিউ টু সাইন আর, এক্ষেত্রেও এটার প্রতিসংখ্য মিউ ওয়ান, এটা মিউ টু, ঠিক আছে। তো মিউ টু সাইন আর মানটা আমরা বসিয়ে দিই, যদি এখানে থিটা দিয়ে ভাগ করে দিতে হবে, সাইন থিটা দিয়ে একই রকমভাবে এখান থেকে যে মান আসলো সেই মান বসিয়ে দিতে হবে, সিও বাই এও ইজ ইকুয়াল টু তোমার মিউ ওয়ান ইন্টু আর এটা মিউ টু ইন্টু তোমার এসি আই বাই এ আই হবে। ঠিক একই রকমভাবে টোটাল ক্যালকুলেশন তুমি যদি করে দেখো, আমি এটা করে দেখাবো কিনা ভাবছি, দাঁড়াও আমি করে দেখাই একটু। দেখো মানটা বসিয়ে দিয়ে দেখো সিওর জায়গায় সিপি প্লাস পিও, ঠিক আছে। এবার আর মাইনাস হচ্ছে না, একটাই পার্থক্য। আর এ ও তো ক্ষুদ্র উন্মেষ হলে আমি বলছিলাম পি বিন্দু আর এ বিন্দু একই হবে, তাহলে এর জায়গায় পি বিন্দু বসিয়ে দিলাম। ঠিক একই রকমভাবে এটা তোমার সিআইটা সমান এইটা প্লাস এইটা ভেঙে নিয়েছি সিপি প্লাস পিআই, আর এআই এর জায়গায় তোমার পিআই লিখে দিয়েছি, ঠিক আছে। এবার মানগুলো সব বসিয়ে দেওয়া যেতে পারে, মানগুলো বসিয়ে দিতে গেলে মিউ টু সিপি মানে কী হবে না, সিপি মানে এইটা বক্রতা ব্যাসার্ধ মানে মাইনাস আর, ঠিক আছে। বা একটু ভেঙে চুরে যদি নেওয়া হয় তাহলে এইটা বাই এইটা মানে ওয়ান, তাহলে ওয়ান প্লাস সিপি বাই পিও। একই রকমভাবে মিউ টু ইন্টু এটা আর এইটা মানে ওয়ান আগে লিখলাম, এটা সিপি বাই পিআই, ঠিক আছে। এখান থেকে যদি আমরা মান বসাতে যাই তাহলে মিউ টু ওয়ান প্লাস সিপি মিনস হচ্ছে বড় আর, এবং এটা মাইনাস অবতল তল যেহেতু, আর পিও মিনস অবজেক্টের দূরত্ব, এবং অবজেক্টের দূরত্ব মজার বিষয় দেখো এক্ষেত্রে কিন্তু পজিটিভ অবজেক্টের দূরত্ব, অসৎ প্রতিবিম্ব এই পি থেকে তুমি যদি মাপো আপতিত রশ্মির দিকের দূরত্ব এই পি থেকে ও পর্যন্ত মানে এই দিকের দূরত্ব, তার মানে এই দিকের দূরত্ব ওই দিকের দূরত্ব হলেই পজিটিভ হবে, তার পজিটিভ ইউ ইজ ইকুয়াল টু এই সাইডে কী হবে, এই সাইডে মিউ টু ইন্টু আর ওয়ান প্লাস সিপি কোথায় এই পিসি অ্যাকচুয়ালি
পিসি, ওকে। তো সেটাও তো বক্রতা ব্যাসার্ধ মাইনাস আর, তারপরে কি হবে, এটা হচ্ছে পিআই, পিআই, পিআই মানে এই দেখো এক্ষেত্রে প্রতিবিম্ব কিন্তু এই দিকে, তার মানে সেটাও পজিটিভ, সেটা যদি ভি ধরো প্লাস ভি, ঠিক আছে। তার মানে এবার এটা যদি আমরা ভেঙে দেই, এটা মিউ টু প্লাস মাইনাস হয়ে যাবে, মাইনাস মিউ টু ইন্টু, সরি এটা মিউ ওয়ান, সরি সরি সরি, এটা মিউ ওয়ান, মিউ ওয়ান আর বাই ইউ, আর এটা ইজ ইকুয়াল টু মিউ টু মাইনাস মিউ টু আর বাই ভি। এবার মিউ টু আর বাই ভিটাকে এই সাইডে নিয়ে আসো, আর এবার এটাকে এই সাইডে নিয়ে যাও, তার মানে এটা হবে মিউ টু যদি সরি আর যদি কমন নাও, এটা হবে মিউ টু বাই ভি মাইনাস মিউ ওয়ান বাই ইউ ইজ ইকুয়াল টু মিউ টু আছে, আর মিউ ওয়ানকে এই সাইডে নিয়ে আসলে মিউ ওয়ান বাই আর। ঠিক একই রকমভাবেই যদি এই আর যদি আমরা এই সাইডে নিয়ে যাই আর হয়ে যাবে, দেখো সেই একই ফর্মুলা। যতই আমার মূলত চেঞ্জ যেটা হয়েছে ছবিটার চেঞ্জ, আর আপতন কোণের যে কোণগুলো এখানে লাগছিল, আগে ডিরেক্ট আপতন কোণ লাগছিল, এবার আপতন কোণ না, এখন অন্য কোণটা লাগছে। ত্রিভুজের মধ্যের কোণটা তো আমার ধরতে হবে, সেটা আপতন কোণ না, আপতন কোণের সঙ্গে যে পূরক কোণ আছে, সম্পূরক কোণ আছে, সেই সম্পূরক কোণটা লাগছে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে দেখো সেই একই সিস্টেম হয়েছে, প্রতিবিম্বের মাধ্যমে প্রতিসংখ্য বাই প্রতিবিম্ব দূরত্ব ইজ ইকুয়াল টু বস্তুর মাধ্যমে প্রতিসংখ্য বাই বস্তুর দূরত্ব ইজ ইকুয়াল টু প্রতিসংখ্যার ডিফারেন্স বাই আর, এবং সব ক্ষেত্রে একই হবে। আমি যেটা বললাম ঠিক একই রকমভাবে আমি একটা উত্তল নিয়ে করার চেষ্টা করেছি আমি, ঠিক আছে। আমার সময়টা কম, প্রচুর লেন্দি হয়ে যাচ্ছে ভিডিওটা, ওই জন্য আমি দেখছি করে নেই, আমি সব তৈরি করে নেই, আমি তারপর করছি। দেখো এক্ষেত্রে উত্তল তল, ঠিক আছে, উত্তল তলে একটা দেখাই, বস্তু সৎ আর প্রতিবিম্ব সৎ, ঠিক আছে, দুটোই সৎ, এরকম একটা জিনিসও দেখায়নি তাই দেখালাম, ঠিক আছে। ও একটা অবজেক্ট, একটা বস্তু, সেখান থেকে একটা রশ্মি যাচ্ছে, ঠিক আছে, সে এখান থেকে গিয়ে কাছে সরে আসে উত্তল তলের ক্ষেত্রে, তাহলে রশ্মিটা এই দিকে গেল, গিয়ে এখানে ইমেজ তৈরি করলো, ঠিক আছে। এবার আমাদের বিষয় কি, বিষয় হচ্ছে যদি আপাতন কোণ এটা, তাহলে এইটা যদি আপতন কোণ হয়, আমাদের এখন যে ত্রিভুজ লাগবে সেই ক্ষেত্রে, আর প্রতিসরণ কোণ তো এটা হবে আমরা জানি, এখন যে ত্রিভুজ লাগবে সেই ক্ষেত্রে আমরা দেখো যে আমাদের, আমি বলেছিলাম যে এ আর সিটা কমন থাকবে, আর অফসেট পয়েন্টটা নিতে হবে, মানে এই ত্রিভুজটা লাগবে। তাহলে এই ত্রিভুজের ও তো আই তো কোনো তোমার সদস্য না, তো তাহলে কি হবে, অপর কোণটা হবে, তাহলে এই কোণটাই আমাদের দরকার, তাই সেটা করে নিলাম, এটা 180 মাইনাস আই হবে, কারণ টোটালটা 180, ঠিক আছে। আর এটা তো থিটা আছে, সেক্ষেত্রে দেখো ওই সাইন 180 মাইনাস আই বাই ওসি ডিভাইডেড বাই সাইন থিটা বাই ওয়ে, সেই সাইন থিটা বাই ওয়ে, ঠিক আছে। ঠিক একই রকমভাবে সেটা সাইন আই বাই সাইন থিটা ইজ ইকুয়াল টু ওসি বাই ওয়ে। ঠিক ছোটো ত্রিভুজের ক্ষেত্রে আমি একটু বাকি রেখেছি, তার কারণ ও যে দেখো এখানে সাইন আর বাই সিআই কোনো ব্যাপার নেই, যা ছিল তাই, কিন্তু এইখানে দেখো থিটাটা আর এই ত্রিভুজটা নিতে হবে, তো দেখো সেই ইনসিডেন্ট পয়েন্ট আর তোমার এটা বক্রতা কেন্দ্র, আর এটা আই নিতে হবে, দিয়েই ত্রিভুজটা নিতে হবে, সাইন আই বাই সিআই হলো। এবার সাইন আই বাই সিআই যদি হয়, তাহলে তোমার আর একটা দরকার, কিন্তু আর একটা কোণ তো এর মধ্যে নেই, কিন্তু এই কোণটা জানা, মানে এই কোণটা হচ্ছে 180 মাইনাস থিটা হবে, তাহলে সেইটাই বসাই, তাহলে সাইন থিটার পার্টটা বসালাম 180 মাইনাস থিটা ডিভাইডেড বাই কী হবে না, এরই এই কোণের বিপরীত বাহু মানে এআই, ঠিক আছে। সেক্ষেত্রেও আমরা দেখব সাইন আর বাই সাইন থিটা ইজ ইকাল টু সি আই বাই এ আই, একদম সেম সেম, শুধুমাত্র ছবিটা চেঞ্জ হচ্ছে একটু, আর তার জন্যই আপতন কোণটা আর ওই কোণগুলো একটু চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। তো এটার আমি ক্যালকুলেশন করে দেখাই, আবার সেই স্নেলের সূত্র নেবো, সেটা মিউ ওয়ান সাইন আই, আর লিখছি না বারবার, ইজ ইকাল টু মিউ টু সাইন আর, ক্ষুদ্র উন্মেষগুলো আমি বারবার লিখছি না, তাড়াতাড়ি করার চেষ্টা করছি একটু। এবার মানগুলো এবার থিটা দিয়ে ভাগ করে দিলাম, সেখানেই আবার সাইন থিটা, ঠিক আছে, ভাগ করে দিয়ে এই সব মানগুলো বসিয়ে দিলাম, মানগুলো হচ্ছে মিউ ওয়ান ও সি বাই ও এ, আর ইজ ইকাল টু মিউ টু সি আই বাই এ আই, ঠিক আছে, সিও বাই এও, এও হওয়া উচিত,
এটা এইভাবে লেখা উচিত, ঠিক আছে, বারবারই ভুল হচ্ছে। যাই হোক, এবার এই সেই মানগুলো আবারও তুমি যোগ করে বসিয়ে দাও, তাহলে এটা হবে μ1 CO। CO মিনস আমরা লিখতে পারি PO প্লাস 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 PC। আর বক্রতাকে যেটা বক্রতা যেটা এ আছে সেটাও তো কোনটা যেন বক্রতা BPC হয়ে গেল, ঠিক একই রকম। এও সরি আমার ছিল এও মানে হচ্ছে PO অ্যাকচুয়াল, না বক্রতা কেন, এও মানে PO, ঠিক আছে। উন্মেষ ক্ষুদ্র হলে এও আর PO একই জিনিস। ইজ ইকাল টু μ2 ইন্টু CI কোথায়, এই যে হচ্ছে আমার CI, তাহলে CI সমান আমরা লিখতে পারি PI, এবার একটু চেঞ্জ আছে, তাহলে PI মাইনাস PC আর ওকে PI মাইনাস PC। আর এই যেটা আছে AI সমান আমরা লিখতে পারবো PI, ওকে। AI সমান আমরা লিখবো PI, তাহলে সেই মানটা একটু বসিয়ে দেই। এবার মানগুলো করে দেখো, এটা μ1 ইন্টু PO কেটে গেলে 1, এটা PC/PO। আর এসআইটি হবে μ2 ইন্টু PI কেটে গেলে 1 মাইনাস এটা PC/PI, ঠিক আছে। এখান থেকে এবার মানগুলো আমরা একটু বসানোর চেষ্টা করব, ঠিক আছে। মানগুলো যদি বসানোর চেষ্টা করি, এটা μ1 ইন্টু 1, PC মানে PC মানে হচ্ছে আর, এবং আরটা দেখো, আরটা এবার কীরকম হবে, আরটা কিন্তু আপতিত রশ্মির দিকে, এইদিকে হচ্ছে আপতিত রশ্মির দিক পজিটিভ, এখান থেকে সব মাপতে হয়, তার মানে এটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ আর, কিন্তু এক্ষেত্রে পজিটিভ আর, ঠিক আছে। আর তোমার পিও কোথায়, পিও মানে বস্তুর দূরত্ব এক্ষেত্রে কোন দিকে দেখো, পি থেকে এই দিকে মানে উল্টো দিকে মানে -u, ঠিক আছে। আর এটা μ2, আর এখানে কত হবে সেটা হচ্ছে 1 মাইনাস তো আছেই, পিসি কই গেল, পিসি মানে সেই একই ব্যাপার, তোমার প্লাস আর এটা পিআই কোথায় গেল, পিআই মানে প্রতিবিম্বের দূরত্ব দেখো এখান থেকে এই দিকে, তার মানে এটাও পজিটিভ, মানে ভি পজিটিভ, ঠিক আছে। তার মানে এখান থেকে ক্যালকুলেশন করলে μ1 ইন্টু 1, সরি একেবার করে দেয়, বারবার দরকার নেই। তো এবারে যেটা দেখা যাচ্ছে, μ1 আর μ2 হচ্ছেই, μ1কে এই সাইডে নিয়ে যাব, আর μ1-এর এইটা তো মাইনাস, এটা মাইনাস, ফলে এটাকে এই সাইডে নিয়ে আসলে প্লাস হবে, আর কমন নেব সেই একই μ2/v মাইনাস, মনে হচ্ছে এমন হচ্ছে যে চোখ বুজিয়ে করে দেয়াই ভালো, কারণ ছবির মতো মিলে যাচ্ছে জিনিসপত্রগুলো, যেমন প্রতিটা ক্ষেত্রে, ঠিক আছে। তার মানে এই ক্ষেত্রেও তাই μ2/v মাইনাস μ1/u ইজ ইকুয়াল টু μ2 মাইনাস μ1 ইজ ইকুয়াল টু μ2 মাইনাস μ1 বাই এই আটটা এই সাইডে গিয়ে ভাগ হবে, প্রতিটাই একই রকম। প্রতিবিম্ব যে মাধ্যমে আসে সেই মাধ্যমে প্রতিসাঙ্ক বাই প্রতিবিম্ব দূরত্ব মাইনাস বস্তু যে মাধ্যমে আছে তার প্রতিসাঙ্ক বাই বস্তুর দূরত্ব ইজ ইকুয়াল টু μ2 মাইনাস μ1 বাই আর প্রতিসাঙ্কের পার্থক্য বাই ওর বক্রতা ব্যাসার্ধ, ঠিক আছে। একদম ছবির মতো মিলে যাচ্ছে। আমি এরকমভাবে তুমি প্রতিটায় আরও 2-3টে আছে, আমি সবগুলো করাচ্ছি না, প্রত্যেকটা দেখবে ঠিক একই সিস্টেমে হচ্ছে, শুধুমাত্র তুমি ছবিটা একটু ফলো রাখলেই, আর আমি তো বলেই দিলাম কোন দুটো ত্রিভুজ নেবে, আর সেখান থেকে কোন নেবে সে তো ইজি বোঝা যাচ্ছে, আর বাদবাকিগুলো তো একদম ইজি ক্যালকুলেশন, ওকে। তাহলে খুব সোজা জিনিস, আর এগুলো করে নিও একটু, সবগুলো একই রকম বলে সোজাটা মূলত, যদি সবগুলো আলাদা আলাদা হতো তাহলে সোজা হতো না, ঠিক আছে। তো সম্ভব হলে এটা করে নাও, মাঝে মাঝে পরীক্ষায় পড়তেও পারে। ভিডিওটা বড্ড বড় হয়ে যাচ্ছে, আমি মনে করেছিলাম লেন্স মেকারটা এর সঙ্গেই করে দেবো, ঠিক আছে, কারণ এর সঙ্গে রিলেটেড তো, কিন্তু দেখছি লেন্স মেকার প্রায় 45 মিনিট ভিডিও হয়ে গেছে, ফলে লেন্স মেকার এতে করা যাবে না, পরীক্ষার খুব কাছাকাছি চলে এসছে, এটা একটু করে নিও, ঠিক আছে, শুধুমাত্র তোমাদের জন্য ভিডিওটা বানানো, ওকে। ঠিক আছে, লেন্স মেকারটা এর পরের ভিডিওতেই দিচ্ছি, ওকে।